আমরা বিষয়টা খেয়াল করি। আমি যখন এক সাইড থেকে টেনে ছেড়ে দিলাম তখন এই যে এটার গতিটা হচ্ছে তখন এই দিকে, তাই না? এটা এই দিকে যাচ্ছে, এই দিক থেকে গিয়ে আস্তে আস্তে এখানে আসলো, এই পর্যন্ত আসলো, এই বিন্দুটা পর্যন্ত আসলো। এটা কিন্তু খুব স্পিডে করতেছে, আমি যা স্লোলি ব্যাখ্যা করতেছি। ধরো যে আস্তে আস্তে আসলো, এখানে একটু আসলো, আসার পর সেটা আগের গতির কারণে সেটা আবার এইদিকে যেতে থাকবে। যত এইদিকে যাবে তত তার বলের দিকটা পরিবর্তন হতে থাকে। বলের দিক পরিবর্তন যখন একদম ফাইনাল বিন্দুতে আসবে তখন বলের দিকটা হয়ে যাবে পুরোপুরি এই দিক। তখন সে আর এইদিকে আর যেতেই পারবে, তখন বলটা কাজ করবে তার অপোজিট দিকে। তখন সে আবার কি করবে, এই দিকে চলা শুরু করবে। ঠিক সেম ভাবে একটু পর্যন্ত খুব স্পিডে সে চলে আসবে, আবার আবার যখন এদিকে যেতে থাকবে তার বলটা আবার উল্টা দিকে কাজ করা শুরু করবে। তখন সে যখন আবার ফাইনাল বিন্দুতে গেল তার বলটা আবার পুরোপুরি একদম বরাবর এইদিকে কাজ করা শুরু করে। তখন সে আর চাইলেও ওইদিকে আর যেতে পারে না। আমরা জানি কোন একটা জিনিস সরল গতিতে যেতে হলে মানে তাকে থামাইতে হইলে বা তার স্পিড বাড়াইতে হলে তারপর বল প্রয়োগ করতে হবে, তার উপর বল প্রয়োগ করতে হবে। তার গতিটা যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে তার উপর বল প্রয়োগ করতে হবে। এখানে কিন্তু তার গতি পরিষ্কার ভাবে চেঞ্জ হচ্ছে, একবার সে এইদিকে যাচ্ছে আবার সে এইদিকে আসতেছে, তার মানে এখানে কি বলের পরিবর্তনও ঘটতেছে, বলের দিকের পরিবর্তন ঘটতেছে। বলের দিকের পরিবর্তন কিভাবে ঘটতেছে, যখন সে এই সাইড থেকে এইটা অতিক্রম করতেছে তখনই বলের দিকটা আস্তে আস্তে বিপরীত দিকে হয়ে যায়। অর্থাৎ সে যখন এক মাথায় চলে আসে তখন বল পুরোপুরি অপর দিকে কাজ করে, ফলে সে আবার এইদিকে চলে আসে। যখন সে আবার উপরে উঠে যায় তখন বলটা আবার উল্টা দিকে হয়ে যায়, আবার নিচের দিকে চলে, এইভাবে সে এভাবে চলতে থাকে। এখন এই কাজটা কেন হয়, এই কাজটা হয় মেইনলি হয় হচ্ছে আমাদের এখানে অভিকর্ষ বলের টান থাকে। যখন সে এটা উপরের দিকে উঠতেছে তখন পৃথিবী তাকে আবার নিচের দিকে টেনে ধরে, তখন সে আর বেশি চাইলেও আর একদম উঠে হতে পারে। এটা করা সম্ভব। এইভাবে উঠতে 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 পুরাটা আবার ধরো এইভাবে পুরাটা উঠে একদম পুরো গোল হতে পারে, কিন্তু সেটার জন্য তার এইদিকে যে বলটা কাজ করতেছে এটা অনেক বেশি পাওয়ারফুল বল করতে হবে। আপনি যদি এমনি নর্মালি আমি টেনে ছেড়ে দিই তাহলে সেটা পৃথিবীর টানের কারণে এইদিকে যখন আসবে তার বিপরীত দিকে একটা বল কাজ করবে, তাহলে সেটা আবার উল্টা দিকে আসা শুরু করবে। আবার যখন এখানে আসলো আবার বিপরীত হয়ে যাবে বলটা, তখন আবার এইদিকে আসা শুরু করবে। তো একটা বিন্দুকে দেখো, যখন আমি টেনে বারবার ছেড়ে দিচ্ছি তখন একটা বিন্দুকে দেখো, এই একটা বিন্দু মাঝখানে একটা বিন্দু, এটাকে সে বারবার অতিক্রম করতেছে। পেন্ডুলামটা এইভাবে 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 দুলতেই আছে। তো মাঝখানে বিন্দুকে বারবার যেহেতু একই অতিক্রম করতেছে এটা আমরা নাম দিচ্ছি কি পর্যাবৃত্ত গতি। এটার দিকটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, যে গতিটা সেটা হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে, সেজন্য এটার নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। এমন একটা টায়ার বা একটা গাড়ি দেখবা সোজা চলতে গেলে একই দিকে যেতে থাকছে, একই দিকে যেতে থাকে। কোন একটা বস্তু যদি আমি ছেড়ে দিই এটা একই দিকে যেতে থাকে, কিন্তু এই গতিটা হচ্ছে ডিফারেন্ট। এটা ছেড়ে দিব কিন্তু এটা বাধা আছে, একই জায়গায় একটা বিন্দুকে বারবার এক দিক পরিবর্তন করে অতিক্রম করতে আছে। এটাই হচ্ছে এটা মেইন বৈশিষ্ট্য, যে এটা একটা বিন্দুকে বারবার অতিক্রম করে এবং সেটা দিক পরিবর্তন করার মাধ্যমে করে। ওকে, আমরা একটু বইয়ে ফিরে যাই। এটা এক্সিট হয় কই, এটা আমি খুব একটা ইউজ করি না। দেখো যে বল প্রয়োগ, গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করা নিয়মিতভাবে দিক পরিবর্তনের কারণে, এখানে দিকটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এদিকে যখন যাচ্ছে দিকটা এইদিকে হয়ে যাচ্ছে, ফলে আবার সে একটু পরে গিয়ে আবার এদিকে আসা শুরু করছে। এইভাবে কন্টিনিউয়াসলি তার দিক পরিবর্তন হতে আছে। পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য কি, দোলন কাল থাকে, দোলন কাল। আচ্ছা আসতেছি আমরা সেটাতে। পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য হচ্ছে তার একটা দোলন কাল থাকে এবং একটা নির্দিষ্ট অবস্থার জন্য সেই দোলন কাল সব সময় নির্দিষ্ট থাকে, সেটিকে বাড়ানো বা কমানো যায় না। আচ্ছা দোলন কালের ব্যাপারটা আমি আসতেছি। দোলন কাল পরিবর্তন করতে হলে সেই অবস্থা পরিবর্তন করতে হয়, এই পুরো ব্যাপারটা আমরা আসবো একটু পরে। উদাহরণটা আমরা একটু আগে পড়ে নিই। উদাহরণ দেওয়ার জন্য বলা যায় তুমি একটা 30 সেন্টিমিটার লম্বা সুতায় কি হবে, ছোট একটা পাথর বেঁধে ঝুলিয়ে দাও, তাহলে সেটা দেখবে একটা পেন্ডুলাম বানাও। সোজা কথা বলছে, একটা পেন্ডুলাম বানাও। দেখবা যে সেটা মোটামুটি 1 সেকেন্ডে ডান থেকে বামে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসছে। এভাবে ছেড়ে দিলে এই যে এই জায়গায় ফিরে আসতে আবার ফিরে আসতে 1 সেকেন্ড সময় লাগে। ডানে গেল, ডান থেকে বামে আসলো, সেটা 1 সেকেন্ড। তুমি ভেতরে ছেড়ে দিলা, সেটা এখান থেকে এই ফিরে আসলো, হাফ কমপ্লিট করতে তার 1 সেকেন্ড সময় লাগে। সেটি সবসময় পুরো একবার তুলতে 1 সেকেন্ড সময় নেবে। যদি সুতার দৈর্ঘ্যের পরিবর্তন করো তাহলে দোলনকালটা পরিবর্তন হবে। আচ্ছা এই কথাগুলো মানে কি, যদি বুঝতে পারছো কি বলছে। আমরা এটাতে আছি না, আগে বুঝতেছিলাম কই।
এখানে যেটা বলছে আচ্ছা, এখানে যেটা বলছে যে একটা 30 সেন্টিমিটার আমি আনিলাম, 30 সেন্টিমিটার ধরো, এই টাইম হচ্ছে না, আগে করে টাফ, ট্যাবে আগে আগে করা অনেক সহজ। ধরো এটা 30 সেন্টিমিটার, তো আমি যখন এটাকে এক সাইডে টেনে ছেড়ে দিলাম তখন সে এইভাবে দুলতে থাকবে না, একবার এইদিকে যাবে, আরেকবার এইদিকে যাবে, আগে ঠিক আগের পিকচারটার মতো। তো এখানে যেটা বলছে যে সে একবার এইদিকে গিয়ে আবার আগের জায়গা পর্যন্ত ফিরে আসবে, যে সময়টা লাগে সেটাই হচ্ছে তার দোলন কাল, অর্থাৎ একটা দোলন সম্পন্ন করতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে তার দোলন কাল। এখন কোন একটা জিনিসের দোলন কাল থাকবে সবসময় নির্দিষ্ট, এই 30 সেন্টিমিটার এটা এখান থেকে একটু আসতে সবসময় একই সময় লাগবে। তুমি এটাকে যদি একদম তাড়াতাড়ি টেনে একটু বেশি উপরে টেনে ছেড়ে দাও তাও এটা দ্রুত 1 সেকেন্ড, যেটা বলছে ওই 1 সেকেন্ডই লাগবে, একটু কম ছেড়ে দিলেও 1 সেকেন্ডই লাগবে। ধরো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে তো আমাকে একটা বল দিতে হবে, নাহলে তো এটা নড়বে না, নাহলে এটা একটা স্থির ধরে থাকবে, ধরে থাকলে এটা কি নড়বে? এমনিতে তো নড়বে না, আমাকে টান দিয়ে ছেড়ে দিতে হবে। তো টান আমি ধরো যে এখান থেকে দিলাম একটু করে এক সাইড আনলাম তারপর ছেড়ে দিলাম, তো সেটাও যে সময়টা লাগবে তার এটা একটা দোলন কমপ্লিট করতে সেটা 1 সেকেন্ড। আর আমি ভাবলাম যে দেখি দোলন কালটা চেঞ্জ করা যায় কিনা। আমি আরেকটু বেশি উপর থেকে টেনে ছেড়ে দিলাম, তখনও কিন্তু তার সেই একই সময় 1 সেকেন্ডই সময় লাগবে। আমি তত উপরে দিব, তার এই দূরত্বটা বেড়ে গেলেও তার স্পিডটা তখন আরো বেড়ে যাবে, সেহেতু মোটামুটি তার দোলনকাল সবসময় 1 সেকেন্ড। এখানে মনে হচ্ছে না এটা তো দূরত্ব কাছে, ছেড়ে দিলে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু সেক্ষেত্রে বল যেটা সেটা কম, তাই আসতে ঠিক 1 সেকেন্ড সময় লেগে যায়। আর আমি যখন আরো উপর থেকে ছেড়ে দিব তখন তার মধ্যে বলটা একটু বেশি হয়, যত এগিয়ে যাবে তত এইদিকে আসার বলটা বেশি হয়ে যায়। তো এখান থেকে ছাড়লেও সেটা 1 সেকেন্ড সময় নিবে, অর্থাৎ তাড়াতাড়ি হবে। এখান থেকে ছাড়লেও 1 সেকেন্ড, এখান থেকে ছাড়লেও 1 সেকেন্ড, অর্থাৎ দোলনকাল সবসময় নির্দিষ্ট, একটা দোলন সম্পন্ন করতে যে সময়টা লাগে সেটা সবসময় একই লাগে। এর উপর কোন প্রশ্ন? ওই যে পেন্ডুলাম মানবো, এটা হচ্ছে ফিজিক্স। আমরা এখন যে বিজ্ঞানের যে অংশটা পড়তেছি এটাকে বলা হয় পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স। এটা অনেক মজা, বড় ক্লাস উঠবা এগুলো আরো কমপ্লেক্স হইতে থাকে, আরো জটিল হইতে থাকে। এখন হচ্ছে একদম সহজ বিষয়গুলো দিচ্ছে, বড় ক্লাস উঠে দেখবা এগুলো নিয়ে ইকুয়েশন বা সমীকরণ চলে আসছে, এগুলো নিয়ে অঙ্ক করতে হচ্ছে, লেভেলটা আরো বাড়বে, কিন্তু এটা হচ্ছে একদম বেসিক। আচ্ছা দেখো এখানে কি বলছে যে দেখো মোটামুটি 1 সেকেন্ডে ডান থেকে বামে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে যে সময়টা লাগে, একটা দোলন ডান থেকে যে বামে গেল তারপর আবার আগের জায়গায় ফিরে আসলো। হ্যাঁ ছেড়ে দিলাম ডান থেকে বামে গিয়ে, আচ্ছা আমি বলি যে এখান থেকে ছেড়ে দিলাম টেনে ডান থেকে বামে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসলো, এইটা হচ্ছে একটা দোলন, পুরা দোলন। সেটা তুমি যত উপর থেকে তুলো বা এখান থেকে তুলো সবসময় 1 সেকেন্ডেই শেষ হবে। এখন কিভাবে আমি দোলন কালটা চেঞ্জ করবো, কি করলে এটা মনে হবে যে না 1 সেকেন্ডের চেয়ে বেশি সময় নিতে পারে? হ্যাঁ, অবস্থার পরিবর্তন করলে 1 সেকেন্ডের বেশি সময় নেই। অবস্থাটা আবার কোন ধরনের অবস্থা? 1 সেকেন্ডের বেশি আমি এটা কিভাবে করতে পারি? এটা ধরো যে 1 সেকেন্ড বলছে 30 সেন্টিমিটার, একটা এটা আনুমানিক, এটা যে 1 সেকেন্ড হবে তা না, এটা তোমাদের বোঝার সুবিধার্থে বলছে 1 সেকেন্ড সময় লাগে। এখন আমি চাচ্ছি এটা না, আমি চাচ্ছি এটা পুরো একটা দোলন এভাবে সম্পন্ন করতে 1 সেকেন্ডের চেয়ে বেশি সময় নেবে, তাইলে আমি কি করতে পারি? হ্যাঁ গুড, তো দৈর্ঘ্য বাড়াই দিতে পারি, তাহলে এটা দূরত্বটা আর ইয়া হয়ে গেল, তখন এটা একটা ইয়া সম্পূর্ণ করতে অনেক বেশি সময় লাগবে, আর 1 সেকেন্ডের জায়গায় 1.5 সেকেন্ড লাগবে, 1.5 সেকেন্ড লাগবে। সুতার দৈর্ঘ্য অর্থাৎ আমি তার অবস্থায় পরিবর্তন করে দিলাম। আর সুতার যদি ইয়া করে, মানে অবস্থার পরিবর্তন বুঝতে পারছো তো, মানে জিনিসটার শেপটাই আমি চেঞ্জ করে দিলাম, একটা বললাম 30 সেন্টিমিটার আমি সেটাকে আরো লম্বা করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে তার দোলনকালটাও চেঞ্জ হয়ে গেল, অবস্থার পরিবর্তন ছাড়া হবে না।
ওকে, তুমি যত জোরে বা আস্তে দুলিয়ে যতই চেষ্টা করো, সেটি সবসময় একবার তুলতে 1 সেকেন্ড লাগবে। আমি বলছি না তাড়াতাড়ি দিলেও সেটা এই একটা সম্পন্ন করতে 1 সেকেন্ড সময়ই লাগবে। তো যদি সুতার দৈর্ঘ্যের পরিবর্তন করো, দোলনকালটা পরিবর্তন করতে পারবে। উপরের ক্লাসে এগুলা নিয়ে আরো অনেক বিস্তারিত পড়াশোনা, অনেক বিস্তারিত, আরো বিস্তারিত জানতে পারবে। গুরুত্বপূর্ণ অংশটা মনে রাখো, যে এই অংশটা তোমাদের মনে রাখতে হবে, যেটা বলছে যে পর্যাবৃত্ত গতিতে একটি বস্তুর গতির পরিবর্তন হয়। হয়, অবশ্যই হয়, কেন হবে না? কাজেই তার অর্থ যে যে বলটি বস্তুকে গতিশীল করছে, সেই বলটির দিকও পরিবর্তন হয়। অর্থাৎ কি বুঝাইছে? গতির পরিবর্তন হয় মানে কি? গতি বাড়তেছে কমতেছে, এই দুইটা কাজ হচ্ছে। পরিবর্তন মানে কি? বাড়া বা কমা, যে কোনো একটা হবে, তাই তো? এখানে দেখো, এখানে যখন মাঝখানে থাকে তখন বলা যায় যে তার গতি অনেক বেশি। যখন একদম এই সাইডে চলে আসো, তার গতি একদম কম, অর্থাৎ সে জিরো হয়ে যায়। আবার উল্টা দিকে চলা শুরু করে, আবার তার গতি বৃদ্ধি পেতে থাকে। আবার যখন এই সাইডে আসে, তখন আবার গতি জিরো হয়ে যায়। অর্থাৎ বলা যায় যে মাঝখানে যখন থাকে তখন তার গতিটা অনেক বেশি থাকে। এই যে এইভাবে যদি পেন্ডুলাম দেখাইতে পারতাম সবচেয়ে ভালো হতো। এইভাবে তখন চলে, এভাবে যখন চলে, যখন একদম এক সাইডে, তখন তার গতি একদম জিরো, কারণ সে অপোজিট দিকে চলা শুরু করতে থাকে। তখন সে আবার এদিকে আসে, এই অবস্থায় বলা যায় তার গতি অনেক বেশি, কারণ সে এইটুকু পর্যন্ত চলে আসতে পারে। এইভাবে সবসময় ঘুরতে থাকে, বুঝছো? যে এক মাথায় যখন আসে তার গতিটা জিরো হয়ে যায়, তখন আবার বিপরীত দিকে চলা শুরু করে। তো অর্থাৎ এখানে গতির পরিবর্তন হচ্ছে না, একটু বাড়তেছে কমতেছে কমতেছে বাড়তেছে, এইভাবে হচ্ছে না কন্টিনিউয়াসলি। অর্থাৎ গতির পরিবর্তন হচ্ছে। গতির পরিবর্তন হওয়া মানে কি? গতির পরিবর্তন কখন হবে? যখন তার উপর আমি বলের পরিবর্তন ঘটাবো, তার মধ্যে আমি শক্তি দিব বা শক্তি নিব, কিছু একটা তো করতে হবে, বলের চেঞ্জ করব, তখন সেটা হচ্ছে গতির পরিবর্তন। আমরা আগের টপিকে পড়ছিলাম যে গতির পরিবর্তন কখন হয়? যখন আমি সেটার উপর বল প্রয়োগ করব, তাই না? বা যে কোনো ভাবে বল প্রয়োগ করবো বা তার দিক পরিবর্তন করব, কিছু একটা আমাকে করতে হবে গতির পরিবর্তন ঘটার জন্য। তো এখানেও ব্যাপারটা সেম, যে যেহেতু গতিশীল করতেছে, তার মানে এটা বলেরও একটা পরিবর্তন এখানে কন্টিনিউয়াসলি ঘটতে থাকবে। সব সময় বলেরও পরিবর্তন ঘটতে থাকবে। দোলনাটাও সেম, যে একদিকে বসে এই মাঝখানে বরাবর এই অংশটাকে সে বারবার উত্তোলন করতে থাকে, একবার পিছিয়ে যায় একবার সামনে যায়। তো এখানে পর্যাবৃত্ত গতির উদাহরণ যদি তোমাদেরকে দিতে বলে, পর্যাবৃত্ত গতির উদাহরণ কি কি আছে একটু শুরুতে দেখো। যে দোলনা, এটা একটা ভালো উদাহরণ। আর এটা আছে কি? পর্যাবৃত্ত পুকুরের উপরে ভেসে থাকা কচুরিপানা, ঢেউয়ের কারণে যখন উপরে নিচে হতে থাকে, এরকম উঁচা নিচে হতে থাকে না, যখন একটা ঢেউ যায় পুকুরের উপর কিছু থাকলে দেখবা সেটা একটু উঠানামা 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 করতেছে। যদিও পুকুর দেখে থাকো আর কি। হ্যাঁ, গ্রামের বাড়িতে পুকুর আছে না, তো ওখানে দেখবা যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হতে থাকে উপরে যদি কিছু থাকে। আবার দেখো আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল কিন্তু লাগবে, যে স্প্রিং, স্প্রিং এর সাথে কিছু একটা দিয়ে ঝুলাই দিবা, দেখো এটা এরকম ঝুলতে থাকে, তাই না? স্প্রিং এর ক্ষেত্রে দেখছো না তোমরা? স্প্রিং এর ম্যাট্রেসের উপর লাগাইছো কেউ কখনো? ম্যাট্রেস গুলো, যে খাটের উপর যে ম্যাট্রেস দেয়, ওটা কিন্তু অনেক সময় স্প্রিং এর হয়। স্প্রিং এর যখন হয় ওখানে লাফালে বাউন্স, তো ব্যাপারটা এটা না, আমি অন্য কিছু বুঝে যাচ্ছি, যে স্প্রিং এর মাথায় যদি তুমি কিছু থেকে ঝুলাই দাও, দেখবা সেটাও আপ ডাউন করতে থাকবে। অর্থাৎ এটাও এক ধরনের পর্যাবৃত্ত গতি, এটাও আপ ডাউন। তার মানে পর্যাবৃত্ত গতির বেশ কয়েকটা এক্সাম্পল আমরা পাইছি। স্প্রিং পাইলাম, কচুরিপানা, সেটা কোথায়? ঢেউয়ের উপর ভেসে থাকা কচুরিপানা। আর এটা কি পাইলাম? দোলনায় দুলতে থাকা। আরো একটা পাইছি, সেটা হচ্ছে কি এখানে পেন্ডুলামের মতো, যেটা ওটা না হলেও হবে, বাট তোমরা এখানে যে কয়টা আছে এক্সাম্পলগুলো মনে রাখার চেষ্টা করো। এরপর আসো একটু মজার জিনিস, সেটা ব্যাগের পরিমাপ। ব্যাগের পরিমাপ বলতে মেনলি স্পিড বুঝাই, কত গতির অবস্থা, কি অবস্থা, কত স্পিডে সে দৌড়াইতেছে, কত স্পিডে সে হাঁটতেছে, কত স্পিডে সাইকেল চালাচ্ছে, বা একটা গাড়ি কত জোরে যাচ্ছে, আমি সেটা ব্যাগের পরিমাপ থেকে বুঝতে পারবো। যদি একটা গাড়ি 100 কিলোমিটার বেগে চলতেছে, এই কথাটা আমাকে বলে, আর একটা বলে যে 50 কিলোমিটার বেগে চলতেছে, আমি কি বুঝবো? 100 কিলোমিটার বেগে যেটা চলতেছে তার গতি অনেক বেশি, সে সাঁ করে আমার সামনে দিয়ে যাবে। আর 50 কিলোমিটারে তাকে আমি মোটামুটি ভালো, আরো অর্ধেক গতি সেভাবে দিই। যদি কেউ 200 কিলোমিটার বা 300 কিলোমিটার গতিতে যায়, না দেখবো, দেখবো 300 কিলোমিটার গতিও দেখার মতো, যদিও অনেক গতি। 300 কিলোমিটার গতি অনেক। বুলেট ট্রেন দেখছো কেউ? বুলেট ট্রেনের গতিও কিন্তু 300 কিলোমিটারের মধ্যে, এত স্পিড, প্রচুর স্পিড। তো তার মানে কি, এই যে কিলোমিটার ব্যবহার করতেছি বা কিছু একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো তো ভ্যারাই করে, এক একটা ট্রেনে এক এক রকম হয় না। ধরো যে অলমোস্ট 300 কিলোমিটার উপরে থাকে। এখন তোমার চট্টগ্রাম থেকে ঢাকার ডিসটেন্স কত জানো? 250 কিলোমিটার।
যে ট্রেনের লাগবে 300, যে ট্রেনের স্পিড 300 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 300 কিলোমিটার যে ট্রেনটা যায়, অবশ্যই বুলেট ট্রেন হবে সেটা। আমাদের ট্রেন যেগুলো আছে এগুলা অনেক লোকাল, এগুলা বেশি হলে তোমার 60, 70, 80 এই এই কিলোমিটার স্পিডে চলে, মানে অনেক স্লো যায়। কিন্তু বুলেট ট্রেন যেগুলা সেগুলো অনেক স্পিডে যায়। তো বুলেট ট্রেন যদি আমরা ঢাকা চিটাগাং রোডে বসাই তাহলে দেখবা 1 ঘন্টায় তুমি ঢাকা থেকে চিটাগাং চলে আসা যাওয়া করতে পারবে। তাহলে 1-1.5 ঘন্টা কিন্তু কক্সবাজার পৌঁছে যাচ্ছে ঢাকা থেকে। মানে স্পিড, তার মানে আমি কি বুঝাচ্ছি, এই যে নাম্বার বলেছি আগেগুলা 300 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার, এটা দ্বারা আমি বুঝতেছি যে কোন একটা গাড়ি বা কিছু কত দ্রুত যেতে পারে, তার গতি কতটুকু হতে পারে, এটা আমি বুঝতেছি। এটা দ্বারা আমরা অনেক কিছু মেজার করতে পারি, যে আমার ওখানে পৌঁছাইতে কত সময় লাগবে, এই ধরনের একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। তার মানে সুতরাং ব্যাগের পরিমাপ আমাদের জন্য এই জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের এখানে একটা এক্সাম্পল হচ্ছে, দেখি যে একটা গাড়ি যদি ঘন্টায় 36 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার ব্যাগ কি। আচ্ছা, এটা যেটা বলছে সেটা হচ্ছে আমরা গাড়িটার স্পিড বের করব। স্পিড বের করি, আমরা জানি এসআই এককে, এসআই এককে সবকিছু আমরা করছিলাম। দূরত্বের একক কি ছিল এসআই এককে, মনে আছে কারো? মিটার। হ্যাঁ, এসআই এককে মিটারই তো ছিল। আর সময়ের একক কি ছিল? সেকেন্ড। তাহলে একটা গাড়ি 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা হচ্ছে আমার এসআই এককে, এককটা আমি পেয়ে যাচ্ছি, তার গতির এককটা আমরা পেয়ে যাব। অর্থাৎ গাড়ি 1 সেকেন্ডে করতে চাই, তার স্পিডটা আমরা এবার পরিমাপ করতে হবে। কিন্তু সাধারণত গাড়ির ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে সেকেন্ড ব্যবহার করি না। সে গাড়ির বা যেগুলা হয়, এটা বইয়ের বাইরের কথা বলছি, যে গাড়ির ক্ষেত্রে আমরা সাধারণত ঘন্টা ব্যবহার করি, 1 ঘন্টায় কতটুকু ডিসটেন্স যায়। আর কিলোমিটার ব্যবহার করি মিটারের জায়গায়, কারণ গাড়ি তো সাধারণত অনেক কিলোমিটার চলে। তো সেটাকে আমি যখন মিটারে লিখবো, 36 কিলোমিটার সমান কত মিটার? কত 1 কিলোমিটারে কত মিটার বলো? কত? 1000। হ্যাঁ বলো। 36,000 মিটার। কারণ তোমার 36 লিখে পাশে 3টা শূন্য দিতে হচ্ছে, তাই না? মানে নাম্বারটা অনেক বড় আসতেছে। তো গাড়ির ক্ষেত্রে দেখবা সবগুলো এরকমই, যে 360 কিলোমিটার যেটা, সেটার পাশে আরো একটা শূন্য আসবে। তো সেই জন্য গাড়ির ক্ষেত্রে আমরা সাধারণত কিলোমিটারই রেখে দিই। হ্যাঁ, সেকেন্ড বাদ দিয়ে ঘন্টা রাখি আর দিয়ে কিলোমিটার রাখি। কিন্তু এখানে যে কোনো বস্তুর ব্যাগ পরিমাপ করতে গেলে আমরা সব সময় সেটাকে মিটারে নিয়ে যাব এবং সেকেন্ডে পরিমাপ করব। অর্থাৎ তোমার ব্যাগ যদি তুমি যদি বলো যে আমি 1 ঘন্টায় 20 কিলোমিটার সাইকেল চালাতে পারি, তো আমরা সেটা ব্যাগ কত সেটা বের করার জন্য কি করব, 1 সেকেন্ডে তুমি কত মিটার যেতে পারো সেটা বের করব। তাহলে সেটাই হবে তোমার ব্যাগ। ব্যাগ বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে একটা বস্তু 1 সেকেন্ডে কত স্পিডে যাচ্ছে সেটা। তোমার স্পিড বেশি হবে না মোটরসাইকেলের স্পিড বেশি হবে? মোটরসাইকেলের স্পিড বেশি হবে, তার মানে তার ব্যাগ বেশি হবে, স্বাভাবিক। এটা হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে ভি, আমরা ভি দ্বারা প্রকাশ করি ব্যাগ কে। এগুলো হচ্ছে বিভিন্ন ইকুয়েশন আর কি, আমরা ব্যাগ কে প্রকাশ করি ভি দিয়ে। ভি মানে কি, কারো কি আইডিয়া আছে? ব্যাগের ইংলিশ কি? ব্যাগের ইংলিশ কি তোমার বইতে আছে? ব্যাগের ইংলিশ নাম মোশন, বা মোশন তো গতি, ভেলোসিটি। ভেলোসিটি, ভেলোসিটির কারণে ওই যে ভি, ভেলোসিটির ভি, ভেলোসিটির ভি থেকে এখানে আসলো ভি। ঠিক আছে, ভি আমরা কই থেকে পাইছি? ভেলোসিটি। ওকে, অনেকটা এভাবে মনে রাখো। তাহলে ব্যাগ হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি যেটা দিয়ে আমরা প্রকাশ করি সেটা হচ্ছে ভি। এখন ভি কি, যে প্রতি একক সময়ে কত মিটার সে যায়। তাহলে দেখো এখানে 36 কিলোমিটার ঘন্টা, এটাকে আমি যদি ব্যাগে প্রকাশ করতে চাই আমাকে অবশ্যই মিটারে নিতে হবে। আবার ঘন্টা যেটা সেটাকে সেকেন্ডে নিতে হবে। তো অতিক্রান্ত দূরত্ব তাকে আমি ঘন্টা দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার বেগ। অর্থাৎ এক সময় এসে, একক সময় এসে কতটুকু দূরত্ব গেল। 36 কিলোমিটার ঘন্টা, আমি সেটা ঘন্টায় বললাম। 1 ঘন্টায় যাইতে তার মানে 36 কিলোমিটার যেতে তার 1 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ তার 1 সেকেন্ডে তার মানে সে কতটুকু যাচ্ছে, 1 সেকেন্ডে সে 10 মিটার করে আগাচ্ছে। প্রতি 1 সেকেন্ডে সে 10 মিটার করে আগাচ্ছে। অনেক গতি, তাই না? গাড়ি থাকতে হবে। মানুষের ক্ষেত্রে কি সম্ভব সেটা? আমাদের ক্ষেত্রে সম্ভব না। উসাইন বোল্ট কে চিনো তোমরা? উসাইন বোল্ট কে একজন, হ্যাঁ, জামাইকার একজন দৌড়বিদ। সে 100 মিটার দৌড় শেষ করতে 9.6 সেকেন্ডে। 100 মিটার দৌড় সে শেষ করতে 9.6 সেকেন্ডে।
অর্থাৎ সে অলমোস্ট 1 মিটার 1 সেকেন্ডে 10 মিটার করেই দৌড়াইছে, অলমোস্ট 1 সেকেন্ডে 10 মিটার করেই সে দৌড়াইছে। যেখানে ইঞ্চি আমরা আমাদের পক্ষে সেটা সম্ভব না, আমরা তো অ্যাথলেট না, আমরা হয়তো তার অর্ধেক গতিতে আগাই, আমরা হয়তো 1 সেকেন্ডে 5 মিটার বা এরকম বা তারও কম হতে পারে। 1 সেকেন্ডে 10 মিটার সেটা অবিশ্বাস্য, অনেক অনেক বেশি। অর্থাৎ তাকে যদি তুমি ওই স্পিডে দৌড়াইতে দাও, সে অলমোস্ট 1 ঘন্টায় 36 কিলোমিটার দৌড়াই ফেলতে পারবে। হ্যাঁ, অলমোস্ট সে 36 কিলোমিটার চলে যেতে পারবে 1 ঘন্টায়। তো তাহলে ব্যাগ আমরা কিভাবে বের করতেছি? যে প্রতি ঘন্টায় যদি তোমাকে বলি যে একটা গাড়ি প্রতি ঘন্টায় 70 কিলোমিটার বেগে যায়, এটা একটু ম্যাথটা করো তোমরা। একটা গাড়ি প্রতি ঘন্টায় 70 কিলোমিটার যায়, তার বেগ কত? আমি বলছিলাম ব্যাগ সমান উপরে হচ্ছে অতিক্রান্ত দূরত্বটা, নিচে হচ্ছে সময়। উপরে হবে অতিক্রান্ত দূরত্ব, নিচে হবে সময়। নিচে মানে কি ভাগ দিতে হবে তোমাকে সময় দিয়ে, তাহলে একক সময়ে তোমার কতটুকু অতিক্রান্ত দূরত্ব সেটা পাওয়া যাবে। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব মানেই হচ্ছে ব্যাগ। একক সময় বলতে কি 1 সেকেন্ড, একদম ভেঙে ভেঙে বললাম। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ব্যাগ। একক সময়টা কি? একক বলতে কি বুঝি? মানে হচ্ছে 1 সেকেন্ডে কতটুকু হচ্ছে, 1 সেকেন্ডে সে কতটুকু দৌড়াচ্ছে, সেটাই হচ্ছে তার ব্যাগ। এখন আমি তোমাকে দুইটা ইনফরমেশন দিলাম, 70 কিলোমিটার 1 ঘন্টা। এখান থেকে তুমি আমাকে ব্যাগ বের করে দেখাও যে তার গাড়িটার ব্যাগ কত। আমার প্রশ্নটা কি বুঝা গেছে? আমি তোমাকে একটা ব্যাগ নির্ণয় করতে দিছি। আমি বলছি যে গাড়িটা, একটা গাড়ি ঘন্টায় মানে 1 ঘন্টায় 70 কিলোমিটার অতিক্রম করে। 1 ঘন্টায় একটা গাড়ি 70 কিলোমিটার যায়, তার বেগ কত? দ্রুত দ্রুত, খুব ছোট একটা ম্যাথ। আচ্ছা 70 কিলোমিটার বাদ দাও, 60 কিলোমিটার লিখো। একটা গাড়ি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, ঠিক আছে? 60 কিলোমিটার যায়, তার বেগ কত? পাঁচ মিনিট আছে। 2 মিনিট সময় তোমাদের, দ্রুত। কাছাকাছি আনসার বলতে পারলো, ক্যালকুলেটর আছে কারো? পুরোপুরি ভাগ করতে না পারলো কাছাকাছি বলতেই হবে, কারণ এটা ম্যাথ তোমার ক্যালকুলেটর দিয়েই করতে হয়। আচ্ছা ক্যালকুলেটর না, আমরা মুখে মুখে কাছাকাছি আনসারটা বলো। ভাগ তো জানো, যোগ বিয়োগ গুণ ভাগ হালকা পাতলা তো তুমি পারবা। যে 60 কিলোমিটার বেগে যদি যায়, 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, তাহলে তার বেগ কত ছিল বা বেগ কত? হ্যাঁ, আচ্ছা পাঁচশো আনসার কারো বের হইছে? কেউ আনসার বের করতে পারো না? বেগ কত? কেন? উপরে কত, উপরে কত আছে? 50 কিভাবে? আচ্ছা উপরে 50, নিচে 50 ভাগ 3। হ্যাঁ ঠিক আছে, তোমার আনসার 50 ভাগ 3, ওর আনসার কারেক্ট। সোজা হিসাব, একদম সহজ একটা ম্যাথ। বলছি যে কি ব্যাগ বের করতে হলে আমাকে অতিক্রান্ত দূরত্ব এবং নিচে থাকবে সময়, অর্থাৎ 1 সেকেন্ডে তার কতটুকু মিটার বা কিলোমিটার সে অতিক্রম করছে, এটা আমাকে বের করতে হবে। অবশ্যই এসআই ওকে আমি মিটারে বের করব, তাই আমি কিলোমিটারকে আগে ভেঙে নিব। কিলোমিটারকে আমি কিসে নিব? মিটারে নিয়ে যাব। বলছিলাম কত? 70 কিলোমিটার। 70 কিলোমিটারকে আমি 1000 দ্বারা গুণ করে কি করব? মিটারে নিয়ে যাব। আর নিচে থাকবে কি? সময়। সময় কি বলছিলাম? 1 ঘন্টায়। 1 ঘন্টাকে আমি সেকেন্ডে নিয়ে যেতে এটা কি জানো না? 1 ঘন্টায় কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড। 1 ঘন্টা 60 মিনিট, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে 60 মিনিট। 60 মিনিটকে সেকেন্ডে নিতে গেলে আরো 60 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 মিনিটে কত? 60 সেকেন্ড। তার মানে 1 ঘন্টায় হয় 3600 সেকেন্ড। 1 ঘন্টায় হয় 3600 সেকেন্ড।
এরপর আমি উপরে যে অতিক্রান্ত দূরত্ব মিটারে যেটা বাইর করছি সেটাকে আমি সেকেন্ডকে দিয়ে ভাগ করে দেব, সেকেন্ডকে দিয়ে ভাগ করে দিলেই आंसर চলে আসে। একদম সিম্পল, তোমাদের বইয়ে আছে। আমি আরেকটা হোমওয়ার্ক দিব, সেটা করতে হবে। এই দেখো সাইকেলের কিছু গতিবেগ দিতে, এটা সব সময় না, এটা এভারেজ হিসাব। সাইকেলে কেউ 30 কিলোমিটার তুলতে পারে, কেউ 10 কিলোমিটার তুলতে পারে। তো তারা একটা এভারেজ হিসাব দিল যে 20 কিলোমিটার যেতে পারে সাইকেল ঘন্টায়, গাড়ি যেতে পারে 100 কিলোমিটার। 100 কিলোমিটার মানে কিন্তু হাইওয়েতে যেসব গাড়ি চলে ওগুলো 100 কিলোমিটারই চলে, বাস যেগুলো চলে। প্লেন বলা যায় 800 কিলোমিটার এবং রকেট বলা যায় 30,000 কিলোমিটার। সর্বোচ্চ গতি কত হইতে পারে কারো কোনো আইডিয়া আছে? পৃথিবীতে এমন কোন বস্তু বা যেটার গতি সর্বোচ্চ হইলে, হ্যাঁ গুড, যে আলো, আলোর গতিকে আমরা কখনো অতিক্রম করতে পারি না বা পারবো না। সর্বোচ্চ গতি হচ্ছে আলোর গতি। আলোর গতি কত? 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার কি পার সেকেন্ড? পার সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ডে। 1 সেকেন্ডে আলো 3 লাখ কিলোমিটার যায়, মানে তোমার চোখের নিমিষে আলোটা চলে যাবে, তুমি ধরতেই পারবে না। আমরা ধরতে পারি না, এত ক্ষুদ্র ডিফারেন্স আমরা ধরতে পারি না যে এত স্পিডে আলোটা যায়। অত স্পিডে আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করা হয়নি যেটা এত স্পিডে যেতে পারে আলো ছাড়া। এবার আমরা চলে আসি ত্বরণ। ত্বরণ বলতে আমরা কি বুঝি? আমরা এতক্ষণ বলছিলাম না কোনো বস্তুর একটা বল যদি পরিবর্তন করি তবে তার গতির পরিবর্তন ঘটে। এখন পদার্থের কোন গতির পরিবর্তনটাই হচ্ছে তার ত্বরণ। সহজ একদম। কোন একটা গতির যদি আমি পরিবর্তন ঘটাই সেটা হচ্ছে ত্বরণ। এবং গতির পরিবর্তন দুই ধরনের হতে পারে। কোন একটা গতিশীল বস্তু, ঠিক আছে, একটা গাড়ি স্পিডে ঘুরতেছে, তাকে আমি আরো পাওয়ার দিলাম, তাহলে সে আসতে যাবে না চলে যাবে? আরো তাড়াতাড়ি যাবে। অর্থাৎ তার গতিটা আমি বাড়াইলাম না কমাইলাম? বাড়াইলাম। তার মানে আমি গতির একটা পরিবর্তন ঘটাইছি না বল প্রয়োগ করে? এটাই হচ্ছে ত্বরণ। আবার আমি একটা গাড়ি জোরে যাচ্ছে, তার উপর সামনের দিক দিয়ে একটা জোরে প্রেসার দিলাম, মানে গাড়িটা আমার দিকে আসছে, আমি হাত দিয়ে থামাই দিলাম, কেউ করতে যায় না, উড়ে যাবা এমনি বলছে, থামাইলাম। যেহেতু আমি তার বল প্রয়োগ করে থামাচ্ছি, তার গতি বাড়বে না কমবে? কমবে। তাকে আমি থামাই দিচ্ছি। অর্থাৎ এখানেও আমি গতির একটা পরিবর্তন ঘটাইছি, তাও আবার শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, তার একটা গতি পরিবর্তন ঘটাইছি না? এটাকেও বলা হয় ত্বরণ। এটাও হচ্ছে ত্বরণ। তার মানে ত্বরণ মানেই হচ্ছে তোমার বল প্রয়োগ করে তুমি গতির পরিবর্তন ঘটাবে, এটাই হচ্ছে সহজ ভাষায় ত্বরণ। কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যেটাতে আমি বল প্রয়োগ করে গতি বাড়াবো সেটাকে আমি ত্বরণ বলছি, আর যেটাতে আমি বল